১৯৭৫ সালের এক কুয়াশাচ্ছন্ন ভোর ওয়াশিংটনের সিআইএর টেবিলে এমন এক গোপন নথি এলো যা বাংলাদেশের মানচিত্র বদলে দিতে পারত। সেই নথিতে লেখা ছিল ভারত চাইলেই মাত্র ৩ দিনের নোটিশেই বাংলাদেশের পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করতে পারত। ১০ লক্ষ সৈন্যের বিশাল বহর থেকে ১.৫ লক্ষ সৈনিক পর্যন্ত আপনার রাখা হয়েছিল ঢাকার উদ্দেশ্যে। কিন্তু প্রশ্ন হলো কেন ভারত সেই বিশাল আক্রমণ থেকে শেষ মুহূর্তে পিছিয়ে এলো? বাংলাদেশের ৯,০০০ সৈন্য বনাম ভারতের ১.৫ লক্ষ সৈন্য, যুদ্ধের ফলাফল কি হতে পারত? ১৯৭৫ সালে বাংলাদেশের সামরিক অবস্থা ছিল খুবই নাজুক। নিয়ম নিয়মিত সৈন্য, বিডিআর এবং রক্ষণা বাহিনী মিলিয়েই সদস্য ছিল মাত্র ৯,০০০-এরও কম। অন্যদিকে ভারত তাদের পাকিস্তান বা চীনের সীমান্তের প্রতিরক্ষা দুর্বল না করেই বিশাল বাহিনী পাঠাতে সক্ষম ছিল। আকাশপথেও কি বাংলাদেশের সুরক্ষিত ছিল? বাংলাদেশের আকাশে তখন ওড়ার মতো সচল যুদ্ধবিমান ছিল মাত্র ৬টি। বাংলাদেশের বিমান বাহিনীর হাতে তখন ৯টি মিগ-21 ছিল, যার ভেতরে মাত্র এই ৬টি যুদ্ধবিমানই উপযোগী ছিল ওড়ার মতো। অন্যদিকে ভারতে ছিল একছত্র অভিযুক্ত গোয়েন্দা ম্যাপ অনুযায়ী তাদের মূল লক্ষ্য ছিল মেঘালয় সীমান্ত দিয়ে টাঙ্গাইল হয়ে ঢাকা দখল করার। এখন প্রশ্ন হলো, সব অনুকূলে থাকার সত্ত্বেও ভারত কেন সরাসরি যুদ্ধ এড়িয়ে চলল? এর পেছনে ছিল দুটো দেশের ভয়। এই ২টা দেশ কোনটি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। ভারত জানতো বাংলাদেশে ঢোকা সহজ কিন্তু বের হওয়া কঠিন। কিন্তু এখন প্রশ্ন হলো কেন? সরাসরি আক্রমণে বড় বাধা ছিল দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের ভয়। এছাড়াও চীন এবং পাকিস্তানের সম্ভাব্য প্রতিক্রিয়া ভারতকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। সরাসরি যুদ্ধের চেয়ে তারা অন্য এক পথ বেছে নিল। সেই পথটি কি ছিল? যাকে বলা হয় ছায়াযুদ্ধ। ট্যাঙ্ক আর কামানের বদলে যখন ষড়যন্ত্র আর অন্তর্ঘাত বড় অস্ত্র হয়ে ওঠে, তখনই তাকে বলা হয় ছায়াযুদ্ধ। সরাসরি যুদ্ধে ঝুঁকি না নিয়ে ভারত বেছে নিল লো ইন্টেন্সিটি কনফ্লিক্টস। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি করে নিজেদের অনুগত একটি সরকার ক্ষমতায় বসানো। সীমান্তে হঠাৎ কেন বিএসএফ গোলাবর্ষণ শুরু করলো? কারাই বা ছিল এই অস্থিরতার নেপথ্যে? ১৯৭৫ সালের পরবর্তী সময়ে ভারত কাদেরিয়া বাহিনীকে প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্র দিয়ে সীমান্তে অস্থিরতা তৈরি করে। বিএসএফ এর সরাসরি বাংলাদেশের সীমান্তে চৌকিতে হামলা চালাতে থাকে। উদ্দেশ্য ছিল একটি, সেটা হচ্ছে বাংলাদেশে চাপ সৃষ্টি করা। এই কঠিন সময়ে বাংলাদেশের হাল ধরেছিলেন শ্রদ্ধেয় জিয়াউর রহমান। তার কূটনৈতিক চাল কি ছিল, এটা নিয়ে আমরা আমাদের নেক্সট এপিসোডে আলোচনা করব। ভারতের অগ্রাসী তৎপরতা রুখতে জিয়াউর রহমান এমন কিছু মিত্র তৈরি করেছিলেন যা ভারতের জন্য ছিল অপ্রত্যাশিত। অত্যন্ত চতুরতার সাথে তিনি চীন, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলেন। এটি দক্ষিণ এশিয়ার ভেতর একছত্র অধিতত্ত্বের সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। কিন্তু ভারত কি থেমেছিল? প্রশ্ন প্রশ্নের উত্তরটা আপনারাই দিয়ে যান। তারা তারা আবার ব্যবহার করল এক ভিন্ন অস্ত্র, যেটা হচ্ছে পানি। পানি যখন যুদ্ধের অস্ত্র, ফারাক্কা বাঁধ আর দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে কেন সংঘাত শুরু হলো? ভারত ফারাক্কা বাঁধের মাধ্যমে বাংলাদেশের পানিবন্দী করার চেষ্টা করে। ১৯৮১ সালে নৌবাহিনী পাঠিয়ে দখল করার চেষ্টা করা হয় দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটা ছিল এক নতুন ধরনের চাপ। ৮০ দশকের মাঝখান থেকে ভারতের কৌশল আরও সূক্ষ্ম হয়ে ওঠে। শুরু হলো সাংস্কৃতিক আধিপত্য। বন্দুকের গুলির চেয়েও কলম আর ক্যামেরার লেন্স বেশি শক্তিশালী। আপনার কি মনে হয়? ভারতের গোয়েন্দা সংস্থা সরাসরি সামরিক হস্তক্ষেপের চেয়ে বাংলাদেশের মন জয় বা মগজ ধোলাইয়ের মনোযোগ দিল। বুদ্ধিজীবী, গণমাধ্যম আর নীতি নির্ধারকদের একটি অংশকে ব্যবহার করে তৈরি হলো প্রোপাগান্ডার বলয়। তখন পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো কেন এত অশান্ত হয়ে উঠল? পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর পেছনে আসলে কার হাত ছিল? তথ্য অনুযায়ী জানা গেছে যে পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর গঠন এবং তাদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার পেছনে ভারতের ইন্টেলিজেন্ট এর সরাসরি ভূমিকা ছিল। বাংলাদেশের ভেতরে থেকে অস্থিতিশীল রাখাই ছিল এদের মূল লক্ষ্য।
90 দশকের রাজনীতিতে ভারতের প্রভাব কতটা গভীর ছিল আপনার কি মনে হয়? বাংলাদেশের নির্বাচন কি আদৌ বাংলাদেশের মানুষের ইচ্ছে মতো হতো? নাকি পর্দার আড়ালে ছিল অন্য কেউ? আপনার কি মনে হয়? ৯০ এর দশকে রাজনৈতিক দলগুলোর উপর প্রভাব বিস্তার করতে এবং নিজেদের পছন্দের প্রার্থী জেতাতে ভারতের গোয়েন্দা গোয়েন্দাগুলো বিপুল পরিমাণে টাকা ব্যয় করত বলে এই অভিযোগ আমরা অনেক শুনেছি। এই লো এর এর যে মূল লক্ষ্য ছিল সেটা হচ্ছে একটি পুতুল সরকার ব্যবস্থা। এমনকি আমাদের পাঠ্যপুস্তক কি বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার সন্তান কি পড়ছে তাও কি অন্য দেশ নিয়ন্ত্রণ করছে? পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় মূল্যবোধ আর জাতীয় বীরদের ইতিহাস মুছে ফেলার এক সূক্ষ্ম চেষ্টা লক্ষ্য করা গেছে। পরিবর্তে এমন কিছু ইতিহাস সংযোজনের চেষ্টা হয়েছে যা ভারতের স্বার্থ রক্ষা করে। কিন্তু সবকিছুর মাঝে ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড ছিল এক ভয়াবহ টার্নিং পয়েন্ট। পিলখানায় ৫৭ জন মেধাবী সেনা অফিসারকে কেন প্রাণ দিতে হলো? এটা কি শুধুই বিদ্রোহ ছিল নাকি অন্য কিছু? বিশ্লেষকরা মনে করেন যে এটি ছিল বাংলাদেশের সীমান্ত রক্ষার মূল শান্তিকে ভেঙে ফেলার এক বিদেশি ব্লুপ্রিন্ট। এর মাধ্যমে সেনাবাহিনীদের মনোবলটা চুরমার করে দেওয়া হয়েছিল। আজকের প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোথায় দাঁড়িয়েছে? আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভারত কি আজও পারবে বাংলাদেশের উপর আধিপত্য বজায় রাখতে? শেখ হাসিনা থাকা অবস্থায় ভারত যেভাবে বাংলাদেশকে নাচিয়েছে, তারা কি এখনো আমাদেরকে এইভাবে নাচাতে পারবে? সময় বদলেছে। বর্তমানে বাংলাদেশের সীমান্তে পাকিস্তানের পাশাপাশি শক্তিশালী চীনের উপস্থিতি ভারতকে চাপে রেখেছে। বাংলাদেশ এখন ভূ-রাজনৈতিকভাবে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ এবং তি বাংলাদেশ একা নয়। এই অঞ্চলে শান্তির একমাত্র উপায় কি? দক্ষিণ এশিয়ার শান্তি কি আদৌ সম্ভব? উত্তর লুকিয়ে আছে শুধুমাত্র একটি শব্দতে, সেটা হচ্ছে সমমর্যাদা। পরিশেষে বলা যায় ভারতকে তাদের এই যে দাদাগিরি মানসিকতাটা ছাড়তে হবে। অদৃশ্য সুতোয় পুতুল নাচের কৌশল বাদ দিয়ে পারস্পরিক যে শ্রদ্ধার ভিত্তিতেই এগোলেই এই অঞ্চল মূলত শান্তি ফিরবে। আপনি কি মনে করেন ভারতের এই সিরিজে আলোচিত কৌশলগুলো সফল হয়েছে কিনা? আপনি কি মনে করেন ভারতের এই সিরিজে আলোচিত কৌশলগুলো সফল হয়েছে কিনা? আপনার মতামত কমেন্টে জানান। সিরিজটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো সিরিজ নিয়ে।